বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শিপ্রা তোমাদের আজকে ইতিহাস ক্লাসে মিনস একাডেমির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইতিহাসে তোমাদের যে লাস্ট চ্যাপ্টারটা রয়েছে মানে অষ্টম অধ্যায়ের পড়তে চলেছি। এবার অষ্টম অধ্যায়টাকে সহজভাবে একটু ভেঙে নেওয়ার জন্য মানে এটাকে তিনটে ভাগে আমি ভাগ করে নিয়েছি, যেখানে থাকছে তোমাদের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। এইভাবে তিনটে পার্টে আমি ভাগ করে নিয়েছি, যেটা তোমাদের বইতেও কিন্তু তিনটে পার্টে ভাগ করা রয়েছে অষ্টম অধ্যায়টাকে, এবং সেইভাবেই কিন্তু আমি একটা একটা করে পার্ট তোমাদের কাছে পড়াতে চলেছি। এবার দেখো, ইতিহাস মানেই ভীষণ একটা ভয়ের ব্যাপার। ইতিহাস পড়তে মোটে ভালো লাগে না, বই তো খুলতে ইচ্ছাই করে না, বইয়ের একটা লেখাও মাথায় ঢোকে না, এই ধরনের চিন্তা ভাবনা আসতেই পারে তোমাদের মাথায়, স্বাভাবিক ব্যাপার। অনেকেরই ইতিহাস পড়তে ভালো লাগে না, কিন্তু ইতিহাস এমন একটা জিনিস, সবসময় মনে হবে যে ইতিহাসটা কিন্তু একটা পুরোনো দিনে ঘটে যাওয়া একটা ঘটনা, একটা অতীতের ঘটনা। তো অতীতের কোনো ঘটনাকে তো আমরা গল্পের আকারে জানতেই পারি। এবং এই অষ্টম অধ্যায়ের মেন যে জিস্ট, সেটা আমি একটুখানি দুটো কথায় বলে দিই। এখানে হচ্ছে তোমাদের, আমরা এতদিন ধরে পড়েছি যে স্বাধীনতা কিভাবে এলো সংগ্রামের মাধ্যমে, সেটা আমরা বাকি চ্যাপ্টারগুলোতে পড়েছি। এই চ্যাপ্টারে মেনলি আমাদের দেশ যখন স্বাধীন হয়ে গেল, তারপর অ্যাকচুয়ালি আমাদের ভারতের কিভাবে স্ট্রাকচার করা হলো, ভারতকে কিভাবে ঐক্যবদ্ধ করা হলো, ভারতে কোন রাজ্যে কি ভাষা থাকবে বা আমাদের জাতীয় ভাষা কি হবে, সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারে তোমাদের আলোচনা করা হয়েছে। তাহলে অষ্টম অধ্যায় যেটা আমরা আজকে পড়তে চলেছি তার নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। অর্থাৎ যদি আমরা ভারতের স্বাধীনতাটাকে দ্বিতীয় পর্ব হিসেবে ধরি, তাহলে 20 শতকের দ্বিতীয় পর্বে আমাদের দেশ যখন ঔপনিবেশিক শাসন থেকে অর্থাৎ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হলো, ঠিক তারপর কি কি ঘটনা ঘটলো আমাদের ভারতে, সেটাই কিন্তু আজকে আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো। বিষয়টা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং একটা বিষয়, সুতরাং এতটা ভয় পাওয়ারও কিছু নেই। তো দেখো, আমি বললাম কি যে এই অধ্যায়ের তিনটে ভাগ রয়েছে, যার প্রথম ভাগটা নিয়ে এখন আমি আলোচনা করতে চলেছি। তো এই প্রথম ভাগটার নাম হচ্ছে যে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ এবং বিতর্ক। অর্থাৎ দেশীয় রাজ্য কি, ব্রিটিশ শাসিত রাজ্য কি, সেটা যখন আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো যে কোন কোন জায়গাগুলোকে আসলে দেশীয় রাজ্য বলা হচ্ছে, কোন কোন জায়গাগুলোকে ইংরেজ শাসিত বা ব্রিটিশ শাসিত রাজ্য বলা হচ্ছে, কি ব্যাপারটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেই কনসেপ্টে সম্পূর্ণ আমি ক্লিয়ার করতে চলেছি। তার জন্য একটা খাতা পেন নিয়ে বসো, যদি কিছু ইম্পর্টেন্ট সাল তারিখ আমি বলবো সেগুলো কিন্তু হিসেব মতো নোট ডাউন করতে থেকো। তাহলে কি বলছে, এই যে দেশীয় রাজ্য সেগুলো কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হলো, সেই বিষয়টা এখন আমরা এই প্রথম ভাগে পড়তে চলেছি। তো চলো শুরু করা যাক। আমরা কি জানি যে প্রায় দীর্ঘ 150 বছর, প্রায় 200 বছর ধরে ইংরেজরা কিন্তু আমাদের দেশে আধিপত্য বিস্তার করেছিল, তাই তো? ইংরেজরা আমাদের দেশ শাসন করেছে প্রায় 150-200 বছর ধরে। এবং 1947 নাগাদ, অর্থাৎ 1947 সাল শুরু হওয়ার সময় থেকেই ইংরেজরা এটা খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে এবার তাদেরকে ভারত ছেড়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এটা তাদের মনে হয়েছিল? যদি তোমরা আগের আমাদের ভিডিওগুলো সমস্ত দেখে থাকো, তাহলে তোমাদের অধ্যায় অনুযায়ী যে পরপর স্টেপ সাজানো রয়েছে, সেখানে দেশ আমাদের স্বাধীন হওয়ার আগে ঠিক কি কি আন্দোলন ঘটেছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেইখান থেকে বোঝা যায় যে এই যে ধীরে ধীরে একটা আমাদের দেশ স্বাধীন হবে, তার পথটা যে তৈরি করছিল সাধারণ মানুষজন এবং বহু নেতা মিলে, তো ইংরেজরা এটা ভালো করেই বুঝে গেল 1947 সাল নাগাদ যে এবার আর আমরা থাকতে পারবো না ভাই, এবার আমাদের এখান থেকে চলে যেতে হবে, আমাদের নিজেদের দেশে আমাদের সমস্ত পোটলা গুটিয়ে আমাদের এখান থেকে চলে যেতে হবে। এবং ঠিক তাই হলো। 1947 সাল 15ই আগস্ট আমাদের এই যে ভারতবর্ষ, সেটা কিন্তু স্বাধীন হলো। এবং এই যে দীর্ঘ 150 বছরেরও বেশি সময় ধরে যে একটা ঔপনিবেশিক শাসনের মধ্যে অর্থাৎ ব্রিটিশ শাসনের মধ্যে ছিল, সেই জায়গা থেকে তারা মুক্ত হলো এবং আমাদের দেশ স্বাধীন হলো। কিন্তু এই যে ব্রিটিশ শাসিত ভারত যদি আমরা দেখি, তাহলে ব্রিটিশ শাসিত ভারতে কিন্তু এই সমস্ত জায়গাটাই ছিল প্রায়,
সারা ভারত যেটা আগে ছিল, যেখানে কিন্তু আগে পাকিস্তান এবং বাংলাদেশ ছিল, এই যে বাংলাদেশ এটা এবং পাকিস্তান এই অঞ্চলটা, তাহলে হচ্ছে এই যে বাংলা, পাকিস্তান, ভারত সমস্তটা কিন্তু আগে ইংরেজদের ব্রিটিশ শাসনের অধীনে ছিল। কিন্তু ব্রিটিশরা এত কাঁচা কাজও করলো না। তারা কি করলো, যে ভাগ করে দিল হিন্দু। তারা বললো যে মুসলিম তোমরা একটা আলাদা কান্ট্রি করে নাও, তোমাদের একটা আলাদা দেশ করো। তারা তখন বললো ঠিকই বলছে, আমরা মুসলিম শ্রেণীর অন্তর্ভুক্ত, আমরা কেন একসাথে থাকবো হিন্দুদের সাথে, বা তাদের আন্ডারেই বা কেন থাকবো। এই নিয়ে একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হলো। এবং যখন তারা গেল অ্যাকচুয়ালি ব্রিটিশরা ভারত ছেড়ে, তার আগে কিন্তু তারা আমাদের এই ভারতবর্ষটাকে দুটি ডোমিনিয়নে ভাগ করে দিয়ে গেল, যেটার একটা হলো পাকিস্তান এবং আরেকটা হলো পূর্ব পাকিস্তান, যেটাকে কিনা আমরা বাংলাদেশ বলে থাকি। বুঝে গেল? তাহলে 1947 সাল আমাদের দেশ যখন স্বাধীন হলো, তখন কি হলো, দুটি ডোমিনিয়নে ভাগ করে দেওয়া হলো আমাদের ভারতবর্ষকে। যেটা সম্পূর্ণটা আগে ভারত ছিল, সেখান থেকে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে করে দেওয়া হলো আলাদা। এবার দেখো, এই যে আমাদের দেশ স্বাধীন হলো, হঠাৎ করে হয়ে গেল? একেবারে না। প্রায় দীর্ঘ সময়ের একটা সংগ্রাম, একটা মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এবং সেখান থেকে কিন্তু আমাদের দেশ স্বাধীন হলো, যেখানে বহু মানুষ তাদের দেশ ও মাতৃকাকে বাঁচানোর জন্য প্রাণ দিল। বহু মানুষের রক্তপাত হলো, বহু মানুষের ক্ষতি সাধন হলো, কিন্তু আলটিমেটলি আমাদের দেশটা কিন্তু একটা দীর্ঘ সংগ্রামের পর গিয়ে স্বাধীন হলো। কিভাবে হলো, কিভাবে আমরা ভারতকে আবার ফিরে পেলাম? সেটা কি হলো, যে 1947 সাল নাগাদ আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন তখন ছিলেন গভর্নর। তিনি কি করলেন, যে ক্ষমতা হস্তান্তর আইনের মাধ্যমে ভারত থেকে তাদের যে সমস্ত অধিকার ছিল সেটাকে সরিয়ে নিল। অর্থাৎ আমাদের ভারত থেকে ব্রিটেনের যে আধিপত্য ছিল এতদিন ধরে, বা ক্ষমতা ছিল, তারা যে আমাদের ভারত থেকে শাসন করছিল, সেই ক্ষমতাটাকে তারা কিন্তু ইন্ডিয়া থেকে সরিয়ে নিল এবং কি করলো, দুটো ভাগে ইন্ডিয়াকে ভাগ করে দিল। তাই তো? এবার দেখো, আলটিমেটলি যখন তারা আমাদের দেশ থেকে সরে গেল, আমাদের দেশ স্বাধীন হলো। তার আগেই আমরা বহু দলের নাম পেয়েছি, কংগ্রেস পেয়েছি, আমরা কমিউনিস্ট পার্টি পেয়েছি, সমাজতন্ত্রী দল, ফরওয়ার্ড ব্লক, আরো অনেক কিছু পেয়েছি। তো দেখো, এতদিন প্রায় 150-200 বছর ধরে একটা ব্রিটিশ শাসনের মধ্যে আমরা ছিলাম। হঠাৎ করে তারা আমাদের দেশটা ছেড়ে দিয়ে যখন চলে গেল আমাদের হাতে দিয়ে, স্বাভাবিক এই সারা দেশটাকে কন্ট্রোল করা, পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার হয়ে দাঁড়ালো, একটা তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো বলা যেতে পারে। এবার ভারত যখন স্বাধীন হলো, তখন প্রথমেই দুটো গুরুত্বপূর্ণ বিষয় তাদের মাথায় রাখতে হলো। যারা নেতারা রয়েছেন অ্যাকচুয়ালি আমাদের ভারতের, তাদের কিন্তু দুটো বিষয় মাথায় রাখতে হলো। কি কি বিষয়, গুরুত্বপূর্ণ দুটো বিষয়, সেটা আমরা এখন জেনে নেব। প্রথমত হচ্ছে যে ভারত হবে একটা স্বাধীন সার্বভৌম দেশ। স্বাধীন জিনিসটা আমরা বুঝি, যার মানে যেটা স্বাধীন, যা খুশি করতে পারবো আমরা, মোটামুটি নিয়মের মধ্যে থেকে যা খুশি আমরা করতে পারবো, যেখানে অন্য কোনো দেশের কোনো মতভেদ বা কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে সার্বভৌম, এই কথাটার অর্থ কি? খুব সোজা, সার্বভৌম কথার অর্থ হচ্ছে যেখানে কোনো সংগঠনের কোনো হস্তক্ষেপ থাকবে না, তারা পূর্ণ অধিকার থাকবে নিজের দেশের যা খুশি করার ক্ষমতা, বা সেই যে অধিকার সেটা তাদের নিজেদের থাকবে, অন্য কোনো দেশ কন্ট্রোল করবে না, সেটা হচ্ছে সার্বভৌম। তো যখন দেখো আমাদের ব্রিটিশ শাসন আমাদের দেশ ছেড়ে চলে গেল, তখন আমাদের দেশ কি হলো, আলটিমেটলি সার্বভৌম এবং স্বাধীন হলো। সার্বভৌম মানে কি, যেখানে অন্য কোনো দেশ বা কোনো সংগঠন কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। এখন একটা জিনিস ভেবে দেখো, ধরো তুমি একটা স্কুল বানালে, বা তোমরা তো স্কুলে পড়ো, তোমরা জানো, সেক্ষেত্রে কি হয়, যে স্কুলের একটা কিন্তু রুলস থাকে, যে তোমাকে প্রতিদিন 10:30 মানে 10:25 মধ্যে স্কুল ঢুকতে হবে, 10:30টায় প্রেয়ার লাইনে যেতেই হবে, প্রেয়ার করতে হবে, তারপরে ক্লাসে গিয়ে তোমাকে ক্লাস শুরু করতে হবে, এবং ক্লাসের কিছু নিয়ম থাকে, বারবার বাইরে বেরোনো যাবে না, অযথা বাইরে ঘুরে বেড়ানো যাবে না। ঠিক আছে, মানে আমি এটাই বলতে চাইছি মেনলি, যে তুমি যে কোনো জায়গা দেখে নাও, কোনো অফিস দেখে নাও, স্কুল, আদালত, আইন, মানে যেখানে খুশি দেখো,
প্রত্যেকটা জায়গার কিন্তু একটা নির্দিষ্ট কিছু রুলস থাকে। সেটা হয় কি তাদের অফিস বা তাদের স্কুল বা কলেজ অনুযায়ী নির্দিষ্ট একটা তাদের কাছে আইন থাকে, যে এই আইনটা তোমাকে মানতে হবে তোমরা যদি এই স্কুল বা এই কলেজে বা এই অফিসে পড়ো। ঠিক তেমন ভারত যখন প্রথম স্বাধীন হলো এবং তারা সার্বভৌম দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলো, তখন তাদের কি করতে হবে না, একটা সংবিধান প্রণয়ন করতে হবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো যে সংবিধান কি, এটা অনেকের মাথায় প্রশ্ন আসবে। সেটা হচ্ছে যে কোনো একটা দেশ যদি আমরা চালাতে যাই তাহলে তার কিরকম একটা শাসন পরিকাঠামো থাকবে, তার কি ক্ষমতা থাকবে, ঠিক আছে, বা কি কি মৌলিক অধিকার থাকবে, সাধারণ মানুষের কি কি ক্ষমতা থাকবে দেশের, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেটাকে আমরা বলছি সংবিধান। ঠিক আছে, তো ভারত কি বুঝলো যে যখন আমরা স্বাধীন হয়ে গেছি, প্রথমেই আমাদের যেটা করা দরকার দেশটাকে স্বাধীন বলে প্রমাণ করার জন্য, প্রথমেই আমাদের কিন্তু একটা সেই সংবিধান রচনা করতে হবে। আর দ্বিতীয় কাজটা কি, এটা তো গেল প্রথম, আর দ্বিতীয় কাজটা হচ্ছে যে আমাদের যে ভারতবর্ষ সেটাকে করতে হবে ঐক্যবদ্ধ, যাতে পুরো ভারত যেটা ভাগ হয়ে গেছে, যেটা হয়ে গেছে, কিন্তু যেটা আছে, যে ভারতটা আমাদের রইলো, যেখানে কিন্তু দুটো ভাগ আছে আবার, একটা হচ্ছে ব্রিটিশ শাসিত রাজ্য আর একটা হচ্ছে তোমার দেশীয় রাজ্য, এইগুলোকে একসাথে করতে হবে। তোমরা যদি একটু ভারতের ম্যাপটা এখন ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে এখানে দেখো জম্মু কাশ্মীর রয়েছে, রাজপুতানা রয়েছে, ঠিক আছে, এই জায়গাটা যদি দেখো, রাজস্থান গুজরাট রয়েছে, বম্বে প্রেসিডেন্সি রয়েছে, গোয়া রয়েছে, মৈসুর রয়েছে, ঠিক আছে, মাদ্রাস রয়েছে, মানে আলাদা আলাদা, এখন তো অবশ্য নাম পাল্টে গেছে, ওড়িশা রয়েছে, এখানে আমাদের বাংলা রয়েছে, মণিপুর, আসাম সব রয়েছে। কিন্তু এই যে ম্যাপটা দেখছো আর আমাদের আধুনিক যুগের মানে এখনকার যে ম্যাপটা আমরা দেখি সেটা কি এক? একটু ভেবে দেখো তো, যে এখনকার দিনের যে ভারতের ম্যাপটা আমরা দেখি যেখানে প্রতিটা রাজ্য রয়েছে, সেই ম্যাপটা আর এই ম্যাপটা কি এক? না, বুঝতেই পারছো আলাদা। অর্থাৎ 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হলো, জাস্ট সেই সময় আমাদের যে দেশটার এই হাল ছিল। অর্থাৎ যেখানে কিন্তু দেখতে পাচ্ছ কিভাবে আমাদের ভারতটা ভাগ করা ছিল। এবার কোনটা ইংরেজ শাসনে ছিল, কোনটা দেশীয় শাসনে ছিল, সেটা আমি সব বলবো, বাট এটা তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে এই সময় মানে স্বাধীনতার সময় বা ঠিক পূর্ব মুহূর্তে আমাদের ইন্ডিয়ার যে ম্যাপটা সেটা ছিল এইরকম। সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল না, একসাথে ছিল না। তো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটা তারা বুঝলো সেটা কি, যে আমাদের এই পুরো ভারতবর্ষটাকে একটা ছাদের নিচে আনতে হবে, তাদেরকে একসাথে রাখতে হবে এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এখন সেটার জন্য কি হলো না, ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সংবিধানের খসড়া রচনা শুরু হলো। এখন ডক্টর বি আর আম্বেদকর নেতৃত্ব দিলেন এবং তার অধীনে থেকে সংবিধান লেখা শুরু হলো। এখন আমি সংবিধান জিনিসটা আর একটুখানি ক্লিয়ার করে দিই। সংবিধান কি না, এই যে শাসন ব্যবস্থা, আমাদের ধরো ভারতের যে শাসন ব্যবস্থা, তার একটা মূল গ্রন্থ কিন্তু হচ্ছে সংবিধান, যেখানে কোন রাজনৈতিক সত্তার ঠিক কতটা কর্তব্য রয়েছে, কি কি মৌলিক নিয়ম রয়েছে, সেই সূত্রগুলো কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে বা লিখে রাখা হয়েছে। এছাড়া সরকারের ঠিক কি ধরনের পরিকাঠামো থাকবে, তাদের কি পদ্ধতি থাকবে নির্বাচনের, বা বলতে পারি কি ক্ষমতা থাকবে, ঠিক আছে, এইটা কিন্তু সংবিধানে লেখা হয়। তাহলে সংবিধান কি কোনো দেশের শাসন ব্যবস্থার মূল গ্রন্থ, যেখানে সমস্ত বিষয়টা সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে লেখা থাকে। এখন দেখো সংবিধান দু রকমের হতে পারে। কিরকম? একটা হচ্ছে লিখিত সংবিধান, অর্থাৎ যে সংবিধানগুলো লেখা থাকবে, ঠিক আছে, আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। এখন অলিখিত সংবিধান মানে যেটা জাস্ট মুখে মুখে প্রচলিত আছে, সেটা সবাই দীর্ঘদিন ধরে মেনে আসছে, কিন্তু কোনো লেখা নেই, সেটা অলিখিত। এবং আমাদের যে ভারতের সংবিধানের যদি কথা বলি, সেটা কিন্তু লেখা হয়েছে, প্রতিটা সংবিধান ধারা অনুসারে লেখা হয়েছে। সুতরাং এটা মনে রাখতে হবে যে আমাদের ভারতের যে সংবিধান, সেটা কি সংবিধান, সেটা কিন্তু লিখিত সংবিধান, অর্থাৎ সেটা কিন্তু লেখা রয়েছে। এবার দেখো, এরপর আসছে 1947 সালে যে স্বাধীন হয়ে গেল, ঠিক তার 2 বছর পর মানে 1949 সাল নাগাদ কি হলো, এই যে সংবিধান সেটা গৃহীত হলো। এবং 1950 সালের 26শে জানুয়ারি মোটামুটি
1-2 মাসের মাথায় কি হলো, সংবিধানটা চালু হলো। অর্থাৎ কোনো একটা রুলস যখন তৈরি হয়, আমি লিখে ফেললাম আর রুলসটা চালু হয়ে গেল তা তো নয়। কারণ এতদিন ধরে ব্রিটিশ শাসনে থাকলেও যখন আমাদের দেশটা স্বাধীন হলো তখন তো সেটা গণতন্ত্র হলো না, সাধারণ মানুষের দেশ চালাবে, ঠিক আছে, সেখানে কিছু নেতা থাকবে কিন্তু ভোট দেওয়ার অধিকার থাকবে সাধারণ জনগণের, তারা ভোট দিয়ে যাকে জয়যুক্ত করবে সেই আমাদের দেশ চালাবে, এটাই তো নিয়ম। তাহলে দেখো সেই অনুযায়ী 1949 সালে এই 26শে নভেম্বর কি হলো, এই যে সংবিধানটা এতদিন ধরে লেখা হলো 2 বছর ধরে, সেই সংবিধানটা কিন্তু গৃহীত হলো এবং সেটা পড়া হলো, সেটা নির্বাচিত হলো যে হ্যাঁ ঠিক আছে এই রুলস গুলো। তারপরে ঠিক 1950 সালের 26শে জানুয়ারি সেই দিনটা কি হলো না, সংবিধান চালু হলো। দেখবে যেহেতু আমরা 26শে জানুয়ারি আমাদের সংবিধানটা প্রথম চালু হয়েছিল বা শুরু হয়েছিল মানা, নিয়ম মানা, তাই জন্য সেই দিনটাকে কিন্তু আমরা ভারতীয় প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, তাই তো। স্কুলে কলেজে ছুটি থাকে আমাদের 26শে জানুয়ারি, তার রিজনটা এটাই যে সেই দিন কি হয়েছিল আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, কারণ আমাদের যে জনসাধারণের যে ক্ষমতা সেটা স্বীকৃত হলো, যে জনসাধারণ ভোট দিয়ে কিন্তু একটা দেশের নেতাকে বা একটা দলকে নির্বাচন করতে পারবে, জনসাধারণের হাতে দেশের ক্ষমতা এলো। এবং যেটা হচ্ছে যে জানুয়ারি মাসের 26 তারিখ হয়েছিল, তাই জন্য ওই দিনটাকে আমরা মেনে চলছি। তাহলে বোঝা গেল যে 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস কেন পালন করি। এরপরে কি হচ্ছে, এই যে আমাদের দেশ স্বাধীন হলো, তো এই ভারত যখন প্রথম স্বাধীন হলো এর প্রথম যিনি রাষ্ট্রপতি তিনি ছিলেন কে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা কিন্তু লিখে নিও, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার দেখো আমি তোমাদের একটু আগেই বললাম যে এই যে ভারতের ম্যাপটা ছিল সেটা কখন ছিল, স্বাধীনতার আগে আগে ভারতের রাষ্ট্র ব্যবস্থা ঠিক এখানে ছিল, যেখানে কি ছিল, এই যে হলুদ রঙের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে রয়েছে তোমার পাঞ্জাব রয়েছে, রামপুর রয়েছে, ইউনাইটেড প্রভিন্সেস রয়েছে, বিহার রয়েছে, বাংলা রয়েছে, ওড়িশার কিছু অংশ রয়েছে, মাদ্রাস প্রেসিডেন্সি রয়েছে। এই যে যেগুলো হলুদ জায়গাগুলো, কিছু কিছু নাম আমি তোমাদেরকে বলে দিলাম, সেইগুলো আসলে ছিল ইংরেজ শাসিত, ঠিক আছে। সেই ভারতের অংশটা ছিল কাদের দ্বারা শাসিত, ইংরেজদের, মানে ডাইরেক্টলি সরাসরি এখানে কিন্তু ইংরেজরাই শাসন করতো বা ইংরেজদের শাসনই চলতো। কিরকম না, এখানে এক একটা ভাগের মধ্যে এক একটা বিভাগে কি করতো, গভর্নর রেখে দেওয়া হতো যিনি কিন্তু সেই জায়গাটা পরিচালনা করতেন। তার মানে বোঝা গেল যে এই যে হলুদ অংশটা সেটা কিন্তু ডাইরেক্টলি বা সরাসরি ইংরেজদের দ্বারাই পরিচালিত ছিল। আর যে গোলাপি রঙের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে জম্মু কাশ্মীর রয়েছে, পাঞ্জাব স্টেটস রয়েছে, রাজপুতানা রয়েছে এবং রয়েছে তোমার রাজস্থান রয়েছে, এদিকে গোয়া রয়েছে, মহীশূর রয়েছে, মাদ্রাস রয়েছে, এই যে গোলাপি রঙের অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ছিল অসংখ্য দেশীয় রাজ্য, অর্থাৎ সেখানে দেশীয় একজন রাজা ছিলেন বা নিজাম ছিলেন, ঠিক আছে, তারা এই অংশগুলো পরিচালনা করতো। যদি আমরা দেখে নিই সেই সময় হায়দ্রাবাদ খুব একটা, সেখানকার নিজাম ছিলেন একজন, এবং যদি কাশ্মীরেও হিন্দু রাজা ছিলেন, ঠিক আছে। এই সমস্ত অঞ্চল অর্থাৎ যে গোলাপি অংশগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভারতের ম্যাপে, সেই জায়গাগুলোয় কারা থাকতো না, দেশীয় রাজা থাকতো বা নিজাম থাকতো, ঠিক আছে। মুসলিম হলে নিজাম, ভারত বা হিন্দু হলে রাজা, এইভাবে আমরা দেখি। তাহলে দেখো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তো গোটা ভারতটা ইংরেজদের অধীনে ছিল না। আপনি বললেন যে গোটা ভারত নাকি ইংরেজরা চালাতো, কই, এ তো অর্ধেক, শুধু হলুদ অংশটা আপনি বললেন যে ইংরেজরা চালাতো, বাকি গোলাপি অংশটায় দেশীয় রাজা ছিল, তাহলে তো ভারত পুরো ইংরেজদের হাতে ছিল না। আসলে এটা কিন্তু পুরো ইংরেজদের হাতেই ছিল, কিন্তু এই যে দেশীয় রাজাগুলো ছিল তারা ছিল ইংরেজদের হাতের পুতুল, তাদেরকে পাপেট বানিয়ে রাখা হতো। মানে এরা ছিল ঠিকই, নিজামও ছিল হায়দ্রাবাদে, হিন্দু রাজাও ছিল কাশ্মীর এবং রাজস্থানের সব জায়গায়, কিন্তু এরা ছিল শুধুমাত্র ইংরেজদের হাতের পুতুল। ইংরেজরা যা বলতো এদেরকে তাই মেনে নিতে হতো, আর যদি সেটা না মানতো কিচ্ছু না, জাস্ট যুদ্ধ করে হারিয়ে সেই জায়গাটা পুরোপুরি ইংরেজরাই এবার দখল করে নেবে। তো সেই ভয়ে কেউ যুদ্ধ করতে যেতেও না। তার মানে কি বোঝা গেল, যে সেই সময় দেশীয় রাজ্য থাকলেও, সে সময় রাজা বা নিজাম থাকলেও কিছু কিছু জায়গায় তারা কি হতো, ইংরেজদের
পদতলেই থাকতো, ইংরেজরা যা বলতো সেটাই মেনে নিত, মানে ইংরেজরাই ছিল ওদের অভিভাবক, তারা শুধু নামেই মাত্র ছিল। তাহলে বোঝা গেল যে পুরো ভারতটা ইংরেজদের অধীনে ছিল। তাহলে এইটা তো স্বাধীনতার আগে, তো ইংরেজরা এবার যখন ছেড়ে দিয়ে চলে গেল, ভাগটা তো ওইভাবেই রইলো, মানে রাজা নিজাম রয়ে গেল। এবার দেশীয় রাজ্যগুলো কি হবে আর ব্রিটিশ শাসিত রাজ্যগুলো কি হবে, সেই বিষয়টা নিয়ে এবার আমি আসছি যে কিভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হলো। দেখো আমি কি বললাম, 1947 সাল 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো। তখন পরিস্থিতিটা কি হলো, বেশ জটিল হয়ে উঠল। একদিকে চিন্তা হচ্ছে যে এই যে দেশীয় রাজ্যগুলো রয়েছে, যেখানে রাজা রয়েছে, নিজাম রয়েছে, সেই জায়গাগুলো কি করা যাবে, কিভাবে ভারতের ভবিষ্যৎ কি হবে, সেই নিয়ে কিন্তু একটা বেশ গভীর দুশ্চিন্তা দেখা দিতে শুরু করলো। এখন দেখো আমি এখানে মার্ক করে দিয়েছি দেশীয় রাজ্য বলে, মানে ইয়েলো কালারের অংশটা, যেখানে তোমার কাশ্মীর রয়েছে, এখানটা রাজপুতানা রাজস্থান রয়েছে, এখানে হায়দ্রাবাদ রয়েছে, মধ্য ভারত, মহীশূর, এটা হচ্ছে মাদ্রাস, এই সমস্ত জায়গাগুলো আমি নাম লিখিনি, জাস্ট বলছি। তো এই যে দেশীয়, আমি জাস্ট এটা বলতে চাইছি যে সেই সময়ের যে দেশীয় রাজ্যগুলো ছিল তারা কি করতে পারে। তখন কি হলো যে ব্রিটিশ সরকার যারা ছিল তারা কি বললো যে তোমাদের ওপর আমাদের আর কোনো অধিকার নেই, আমরা চলে যাচ্ছি তোমাদের দেশ ছেড়ে, এবার তোমরা বোঝো কি করতে হবে। কিন্তু দেশীয় রাজ্যগুলো, মানে যাতে রাজা আছে, তারা কি করতে পারে সেটা একটা তারা সুরাহা দিয়ে গেল। বলল হতে পারে যে এই দেশীয় রাজ্যগুলো ভারতের সাথেই মিশে যাক, ঠিক আছে, কিংবা হতে পারে তারা পাকিস্তানের সাথে চলে যাক, তাদের যদি মন চায় তারা পাকিস্তানের সাথেও যেতে পারে। তাদের কাছে তিনটে অপশন খোলা রইল দেশীয় রাজ্যগুলোর জন্য। প্রথমত কি, যে দেশীয় রাজ্য যে ইয়েলো অংশটা পার্টগুলো দেখছো, ঠিক আছে, তারা ভারতের সাথে মিশে যেতে পারে, তারা পাকিস্তানের সাথে যেতে পারে, আর তৃতীয়ত তারা কারোর সাথেই না মিশে নিজেদের একটা আলাদা রাজ্য গড়ে তুলতে পারে বা আলাদা রাষ্ট্র গড়ে তুলতে পারে, ঠিক আছে। তাহলে এটা তাদের উপর কমপ্লিট ডিসিশন। এই যে একটা স্বাধীনতা দিয়ে চলে গেল ইংরেজরা, যে দেশীয় রাজ্যগুলো তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারে, তো এইটা নিয়ে একটা ভবিষ্যতে দুশ্চিন্তা দেখা গেল। এখন যদি দেশীয় রাজ্যগুলো বলে যে আমরা ভারতে অন্তর্ভুক্ত হব না, আমরা নিজেদের রাজ্য যেমন চালাচ্ছি, তো এখন তোরা চলেই গেছে, আমরা স্বাধীনভাবে আমাদের রাজ্য চালাবো, আমাদের অংশ চালাবো, তো এইভাবে তো হতে পারে না। তখন কি হলো, এই দেশীয় রাজ্যগুলো নিয়ে কিন্তু বেশ একটা সংশয় দেখা দিতে শুরু করলো, যে এদেরকে কি করা যায় বা কিভাবে ভারতের আনা যায়, সেই জিনিস নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা চিন্তা দেখা দিল। এই সময় কি হলো, এই দেশীয় রাজ্যগুলোটি কি করা যেতে পারে, সেই সময় একজন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন যার নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে আমাদের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি, সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি হলেন গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার হাতে কিনা সমস্ত যে দেশীয় রাজ্যগুলো রইল, মানে যেমন কাশ্মীর, রাজস্থান, তারপর হায়দ্রাবাদ, মহীশূর, মাদ্রাস, এই সমস্ত যে দেশীয় রাজ্যগুলো তখন ছিল তার দায়িত্ব তুলে দেওয়া হলো সর্দার বল্লভভাই প্যাটেলের হাতে। এখন এত তো লোক ছিল সেই সময়, গণ্যমান্য অনেক ব্যক্তিরা ছিলেন, কিন্তু এনার হাতে কেন শাসন দেওয়া হলো? প্রথমত ইনি একজন আইনজীবী ছিলেন, উকিল, এবং তিনি বিদেশ থেকে আইন পড়াশোনা করে এসেছিলেন, ঠিক আছে। তার বুদ্ধি ছিল অসম্ভব, যথেষ্ট তিনি বুদ্ধি দেখিয়েছেন। কিন্তু আমি যখন জিনিসটা বলতে শুরু করব যে তিনি কিভাবে ঠিক ভারতে আনলেন দেশীয় রাজ্যগুলোকে, সেই যে গল্পটা বা ঘটনাটা আমি বলবো, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং সেইটা যখন তোমরা শুনবে, সেটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে তিনি অ্যাকচুয়ালি কতটা বলিষ্ঠ একজন নেতা ছিলেন এবং তিনি কত রকম কৌশল জানতেন। সেই কৌশল দিয়ে কিন্তু তিনি ভারতবর্ষের মধ্যে দেশীয় রাজ্যগুলোকে আনলেন। এখন তার এই বলিষ্ঠ নেতৃত্ব, তার কৌশলের মাধ্যমে তিনি কি করলেন, ধীরে ধীরে এই দেশীয় রাজ্যগুলোকে আমাদের ভারতের অন্তর্ভুক্ত করলেন। এবং সেটা কিন্তু দীর্ঘ একটা সময় নিয়ে, 10 বছর 12 বছর না, তিনি খুব তাড়াতাড়ি 1.5 বছরের মধ্যেই কিন্তু তিনি এই কাজটা সম্পূর্ণ করে ফেললেন। এবং তিনি মেনলি কি করেছিলেন, যে একটা চুক্তিপত্র বানিয়েছিলেন, যে চুক্তিপত্রে লেখা ছিল যে আমরা ভারতভুক্তি হচ্ছে এবং স্বেচ্ছায় হচ্ছে। এবং এই একটা চুক্তি তিনি বানালেন, যেটা তিনি সব দেশীয় রাজাদের কাছে গিয়ে বোঝালেন, দেখো তোমরা ভারতের মধ্যে এসো,
তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে অন্য কোনো দেশ পরবর্তীকালে মানে আমাদের ওপর আর সাম্রাজ্য বিস্তার করতে পারবে না, হ্যাঁ না যেভাবে বোঝানো যায় তিনি তার কৌশল প্রয়োগ করে সকলকে বোঝাতে শুরু করলেন এবং চুক্তিপত্রে স্বাক্ষর নিতে শুরু করলেন এবং স্বাক্ষর করার মাধ্যমে দেশীয় রাজ্যগুলো আমাদের ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হতে শুরু করলো। এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেশীয় রাজ্যকে তিনি অন্তর্ভুক্ত করলেন তার পদ্ধতিটা কি, কিভাবে তিনি ভাগ করে সেগুলোকে আমাদের ভারতে যোগ করলো। মানে ভারতে তো তিনি আনলেন, বুঝলাম যে স্বাক্ষরিত চুক্তিপত্রে স্বাক্ষর করে তারা এলো, কিন্তু ব্যাপার হচ্ছে এটা তো এতটা ইজি ছিল না। মুখে যতটা ইজি বলছি আমি সেটা কিন্তু অতটা ইজিও ছিল না, কারণ যদি তোমরা ভারতের ম্যাপ খুলে দেখো সারা ভারতবর্ষ একটা রাষ্ট্র তৈরি করা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার একটা মানুষের পক্ষে। তো তিনি কি করলেন, মূলত তিনটে পদ্ধতি অবলম্বন করলেন, যে এই তিনটে পদ্ধতির মাধ্যমে তিনি কি করলেন, যে দেশীয় রাজ্যগুলোকে আমাদের ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করালেন। প্রথম যে পদ্ধতিটা তিনি নিলেন সেটা কি, যে কেন্দ্রীয় সরকার শাসিত যে অঞ্চলগুলো ছিল সেগুলো তিনি সংযুক্ত করলেন। ঠিক আছে, কেন্দ্রীয় শাসিত সরকার মানেটা কি, কেন্দ্রীয় সরকার মানেটা কি, এটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন্দ্রীয় সরকার আবার কি। তাহলে কেন্দ্রীয় সরকার হচ্ছে এমন একটা সরকার যা কিনা সম্পূর্ণ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। চলো আমি এখনকার সময় দিয়ে একটুখানি বোঝাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এখন আমাদের ভারতবর্ষ, রাইট, আমাদের এই যে গোটা ভারতবর্ষ রয়েছে এর কেন্দ্রীয় সরকারে কোন দল রয়েছে, খুব সহজেই বলে দেবে বিজেপি, রাইট। এবার কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কেন, কারণ কেন্দ্রীয় সরকারে যে দলটি রয়েছে এখন তারা কিন্তু সম্পূর্ণ দেশটা, সম্পূর্ণ আমাদের ভারতবর্ষটাকে শাসন করছে। এবার আমাদের ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা রাজ্য রয়েছে, যেমন আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, এছাড়া আরো অনেক রাজ্য রয়েছে, আসাম রয়েছে, মণিপুর রয়েছে, তারপরে তোমার বিহার, ওড়িশা, ঠিক আছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, সব আলাদা আলাদা রাজ্য রয়েছে। তো এই যে কটা রাজ্য নিয়ে আমাদের এই ভারতবর্ষটা তৈরি হয়েছে সেই সম্পূর্ণ ভারতে তারা শাসন চালাচ্ছে, তাই তারা হলো কেন্দ্রীয় সরকার। এখন আমি কিছু জায়গার নাম করছি, সেই সময়ের মণিপুর, সেই সময় দিল্লি, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, এই যে অঞ্চলগুলো ছিল এগুলো ছিল কেন্দ্রীয় সরকারের আন্ডারে। অর্থাৎ দেখো, ইংরেজরা যখন আমাদের দেশ ছেড়ে চলে গেল, তো ইংরেজ শাসিত যে জায়গাগুলো ছিল, যেগুলোর নাম আমি বলেছি এর আগে, যে হলুদ অংশগুলো, তোমরা চাইলে পজ করে একবার দেখে নিতে পারো ওই ম্যাপটায় গিয়ে, যে হলুদ অংশগুলো যেটা কিনা আগে ইংরেজদের শাসনে ছিল, তো ইংরেজরা যখন ছেড়ে দিল তো ডাইরেক্টলি ওটা কেন্দ্রীয় সরকার মানে সরকারের আন্ডারে চলে এলো। ঠিক আছে, এবার এই যে মেন জায়গাগুলো মণিপুর, দিল্লি, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, এগুলো কি ছিল, কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল। এই কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা যে জায়গাগুলোর নাম আমি বললাম সেটাকে কি করলো, সংযুক্ত করে দেওয়া হলো। মানে এগুলো আলাদা আলাদা প্রথমে ছিল, সেগুলোকে মোটামুটি একটা অ্যাড করে দেওয়া হলো বা সংযুক্ত করে দেওয়া হলো একসাথে। এটা গেল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে ঠিক কি বলছে, যে দ্বিতীয় পদ্ধতিতে বলা হচ্ছে যে প্রদেশগুলো ছিল তাদের মধ্যে সংযুক্ত করা হলো। এখন তোমাদের মাথায় কেন্দ্রীয় সরকার কি সেই প্রশ্নটা ছিল, এখন হতে পারে তোমাদের মাথায় প্রশ্ন যে প্রদেশ বলতে কাকে বোঝানো হচ্ছে, তাই তো। প্রদেশ কি, প্রদেশ হচ্ছে একটা দেশ বা একটা রাষ্ট্র, যেমন আমাদের ভারতবর্ষ একটা রাষ্ট্র তো বা দেশ যাই বলি না কেন। তো এক প্রদেশ বলতে কি বোঝায়, যে একটা রাষ্ট্র বা একটা দেশ যার অধীনে একটা প্রশাসনিক বিভাগ রয়েছে, সেটা হচ্ছে প্রদেশ। প্রশাসনিক বিভাগ রয়েছে সেটা হচ্ছে প্রদেশ। একটা দেশের আন্ডারে বা একটা দেশের অধীনে একটা প্রশাসনিক অঞ্চল বা বিভাগ, যাকে বলা হচ্ছে কিনা প্রদেশ। ঠিক আছে, তো এই প্রদেশগুলো সংযুক্ত করা হলো। কিভাবে করা হলো,